হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সব ধরনের খবর জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে আপনারা সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত, শুরু হয়েছে রফতানিমুখী পোশাক শিল্পের উৎপাদন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক আসছে। তবে প্রথম দিন 60 থেকে 70 ভাগ শ্রমিক দিয়েই কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে বিজিএমইএ ঠিক করে দেওয়া নির্দেশনা অনুযায়ী কারখানাগুলোতে নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম এবং বিজিএমইএ নেতার দাবি, ক্রেতাদের চাপে কারখানা চালু করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এবং চলতি অর্থবছরে পোশাক খাত থেকে $3.5 কোটি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করছে সরকার। উদ্যোক্তারা বলছেন, নতুন করে কারখানা বন্ধ না করা হলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। রাস্তাঘাটে পুলিশ আটকাইছে, পরে টাকা নিছে, নেওয়ার পরে ছাড়ছে। 2 জন আসছে 4,000 টাকা দিয়া। এমনি সময় লাগে 500-700। বাড়ির থেকে শুরু করছি, অটোতে আইছি, অটোর থেকে তারপরে লঞ্চে আইছি, পরে হাইটে আইছি। মালিক আর শ্রমিককে শোষণ করে না, শ্রমিক ও মালিককে শোষণ করে না। আমরা এখন সবাই শোষিত ওই বায়ারদের দ্বারা। সো বায়ারদেরকেও আমাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। যেটা আমরা মোকাবিলা করেছি, সেখানে আমাদের শ্রমিকরা একেবারে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছে। সেই হিসাবে আমাদের সেক্টরে সংক্রামিত হয়নি। আমরা সেদিকে অবশ্যই খুব কঠোর নজর রাখবো। এদিকে কর্মস্থলে যোগ দিতে আজও রাজধানী গাজীপুর, নারায়ণগঞ্জে ফিরছেন শিল্প কারখানার শ্রমিকরা। গণপরিবহন এবং লঞ্চ চালু হলেও ভোগান্তি তাদের পিছু ছাড়েনি। দেশের প্রধান 2 ফেরিঘাট বাংলাবাজার শিমুলিয়া এবং দৌলতদিয়া পাটুরিয়া হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ আসছেন। ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রী পারাপারও চলছে এবং বাংলাবাজার শিমুলিয়া রুটে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে, স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছেই না। আর এই রুটে দুপুর পর্যন্ত 86টি লঞ্চ চলাচল করেছে। এদিকে ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকালে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল। মানসিক গাদাগাদির কারণে আমরা কালকে যাইতে পারিনি, এজন্য আজকে দেখলাম যে গাড়ি ছাড়ছে, 12টা পর্যন্ত গাড়ি চলবে, এই জন্য আজকে রওনা হচ্ছে। মানুষ ভাড়া নিতেছে বেশি আর যাত্রীও বেশি নাই। এদিকে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাকে করে শ্রমিকরা কর্মস্থলে ফিরছেন। মহাসড়কে গতকালের তুলনায় মানুষের চাপ কম। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে উত্তরবঙ্গমুখী লেনে প্রায় 20 কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি রয়েছে এবং ঢাকামুখী গাড়ির চলাচল নির্বিঘ্ন করতে গিয়েই সেতু এলাকায় উত্তরবঙ্গমুখী যানবাহনের জট তৈরি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। যেমনটি বলছিলাম, ভোগান্তি কমানোর কথা এবং এর জন্য লঞ্চ চলাচল কাল ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে লঞ্চে ঢাকায় ফেরা মানুষের মধ্যে স্বস্তিও দেখা গেছে। চাঁদপুর, শরীয়তপুর থেকে বেশ কয়েকটি লঞ্চ যাত্রী বোঝাই করে সদরঘাটে আসে। তবে ঢাকা ছাড়া লঞ্চগুলোতে যাত্রী চাপ তেমন একটা ছিল না। এদিকে শিল্প কারখানার শ্রমিকদের কথা বিবেচনা করেই সড়ক পথের গণপরিবহনও চলছে। বিভিন্ন জেলার বাসের পাশাপাশি রাজধানীতে দেখা মিলেছে বিআরটিসি সহ বেশ কিছু অভ্যন্তরীণ রুটের বাস। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বেলা 12টা পর্যন্তই গণপরিবহন চলাচলের কথা থাকলেও সেটি পরে বাড়ানো হয়। এটা ভালো হয়েছে, কিছু সময়ের জন্য যদিও ছাড়ছে, টাকা পয়সাও কম গেছে, যেহেতু আসা যাওয়াটা ভালো হয়েছে। পরে আসছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। লঞ্চ ছাড়ছে আজকে, খবর পাইছি কাল রাত্রে 12টা, এখন যাচ্ছি। স্টাফের একটা ব্যাপার আছে, লকডাউন ছিল, স্টাফ জাহাজে ছিল না, এখন স্টাফ ছাড়া তো আর জাহাজ চালানো সম্ভব না। মানুষের কাছে ইনফরমেশন যায়নি, এই জন্য অনেকেই যেতে চাচ্ছেন এবং যাত্রীও তুলনামূলক অনেক কম। যাত্রীর ওদিকে কিছুটা চাপ আছে, আর সদরঘাটে তো খুবই হতবাক করা অবস্থা। আমরা বেশ কিছু লঞ্চ ভিড়েছিলাম, বাট যাত্রীর অভাবে আমরা এগুলো ছাড়তে পারিনি। ভাড়া নিচে ডাবল বসাবে, এক সিটে 2 জন বসাইছে, সব সিট ব্লক করছে, কিন্তু ভাড়া নিচে সমানই। স্বাস্থ্যবিধি মানা নাই আর কি, সবাই যেভাবে করে আগে যেভাবে নামছে লোক, সেইভাবেই লোক উঠে। বরিশালে যাব এবার। দেখতে পাচ্ছি সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, লঞ্চ চলাচলের অবস্থায় আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু যে সময়সীমা সেটি তো কাল ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বরিশাল ঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেই লঞ্চগুলোতে আগের মতোই যাত্রী চাপ দেখছেন কিনা কিংবা কমেছে, বেড়েছে কিনা, সেটিও একটু জানতে চাই।
বৃষ্টি ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো বরিশাল থেকে ছেড়ে যায় সেটি কিন্তু আসলে সন্ধ্যার পরে ছাড়বে এবং সেই লঞ্চে জায়গা পাওয়ার জন্য কিন্তু সেই দুপুর থেকেই আমরা লক্ষ্য করেছি যে মানুষ আসতে শুরু করছে, যে যেভাবে পারছেন দেখে জায়গায় নিয়েছেন এবং নিচতলা এবং দোতলার পিছনের দেক ভরে যাওয়ার পরে কিন্তু যাত্রীরা একেবারে লঞ্চের সামনে অবস্থান নিয়েছে, বিছানা চাদর বিছিয়ে কিন্তু তারা জায়গা তাদের মতো করে দখলও নিয়েছেন এবং প্রচণ্ড ভিড় যাত্রীদের। যদিও বরিশাল ঘাটে যে কটি লঞ্চ রয়েছে এই মুহূর্তে 60টি লঞ্চ রয়েছে, যদি এই 60টি লঞ্চই যদি ঢাকার উদ্দেশ্যে সেরে যেত তাহলে কিন্তু আসলে যাত্রীদের এমন আসলে দুর্ভোগ পোহাতে হতো না। যদিও বিআরডব্লিউটি এর অনুরোধে 3টি লঞ্চ ছাড়ার কথা রয়েছে এবং 3টি লঞ্চের মধ্যে 2টিতে কিন্তু এরই মধ্যে যাত্রীরা কানায় কানায় পরিপূর্ণ এবং দেখেছি আসলে তিল ধারণা ঠাই নেই এবং কন্টিনিউ দেখবেন যে আসলে যাত্রীরা দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়, জায়গার অপেক্ষায় এবং তারা কিন্তু যারা লঞ্চে আসছেন লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে রাত 8:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে তারা ছেড়ে যাবেন। যদিও বৃষ্টি গতকাল রাতে যখন সিদ্ধান্ত হয়েছিল যে অভ্যন্তরীণ বা দূরপাল্লা রুটের লঞ্চ ছাড়বে তখন কিন্তু যাত্রীরা গতকাল রাতেই বরিশাল বন্দরে এসেছিলেন, কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ তখন জানিয়েছেন যে তাদের যারা লঞ্চ পরিচালনা করেন মাস্টার সুকানি বা অন্যান্য কর্মচারী রয়েছেন তারা আসলে ছুটিতে আছেন 5 তারিখ পর্যন্ত, এজন্য তারা কিন্তু গতকাল রাতে লঞ্চ পরিচালনা করেননি এবং আজ দুপুরে যখন সিদ্ধান্ত হলো যে আগামীকাল ভোর 6টা পর্যন্ত লঞ্চ চলবে তখন কিন্তু বিআরডব্লিউটি এর অনুরোধে তারা আসলে লঞ্চ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এবং 3টি লঞ্চ ছাড়ার কারণে কিন্তু আসলে যাত্রীদের দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। বৃষ্টি, ধন্যবাদ কাউসার, বিস্তারিত জানিয়েছেন আপনি। হঠাৎ করে গার্মেন্টস খোলায় যে পরিমাণের শ্রমিক ঢাকায় ফিরেছে তাতে সংক্রমণ কিছুটা বাড়বে বলে আশঙ্কা করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মহাখালীতে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেছেন, স্বীকার করি আর না করি দেশে করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। বলেছেন, হাসপাতালে নতুন বেড ঢোকানোর জায়গা নেই, ফিল্ড হাসপাতাল তৈরির কাজ চলছে, টিকার সংকট আপাতত কেটে গেছে, 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, বয়স্কদের প্রাধান্য দিয়ে টিকা কার্যক্রম চলবে, আইডি কার্ড না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া যাবে। গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার ব্যাপারেও টেকনিক্যাল কমিটি কাজ করছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। আমরা আগামী 7 তারিখে সারা দেশে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করছি। আমরা আশা করব যে 1 সপ্তাহের মধ্যে আগামীতে প্রায় 1 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করব। আগামীতেও যদি কোটি কোটি ভ্যাকসিন আমাদের কাছে আসতে থাকে, আমাদের হেলথের সেই সক্ষমতা আছে যে কোটি কোটি ভ্যাকসিন তারা সপ্তাহে দিয়ে দিতে পারবে, সেই ব্যবস্থা আমাদের আছে। এদিকে আগামীকাল থেকে রাজধানী এবং ঢাকা জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার 2য় ডোজের টিকাদান শুরু হবে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শামসুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেছেন, আগামী সপ্তাহ থেকে দেশের সকল জেলায় টিকা দেওয়া হবে। 2য় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় 15.5 লাখ এবং 2য় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব কেন্দ্র থেকেই খুদে বার্তা পাঠানো হবে। জাপান সরকারের দেয়া 10 লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে বলে শামসুল ইসলাম জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও 6 লাখ ডোজ টিকা দেশে আসবে বলেও তিনি জানান। আগামী সপ্তাহ থেকে সারা দেশের সকল জেলায় যথাসম্ভব 7 তারিখ থেকেই সকল জেলায় আমাদের 2য় ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিতে পারবো এবং এক্ষেত্রে যারা বাদ পড়েছেন তারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তারা 2য় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন। করোনা উপসর্গে গেল 24 ঘন্টার যে শেষ খবর সে পর্যন্ত বিভিন্ন জেলায় আরও 176 জনের প্রাণহানি হয়েছে, যার মধ্যে খুলনা বিভাগে 40 জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেলে করোনা এবং উপসর্গ নিয়ে 21 জন প্রাণ হারিয়েছেন। রাজশাহী মেডিকেলে প্রাণ গেছে 18 জনের, সমান সংখ্যক 18 জনের মৃত্যু হয়েছে রংপুরে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 17 জন প্রাণ হারিয়েছেন, বগুড়ায় 16 জন, চট্টগ্রামে 11 জন, সিলেটে 9, কুমিল্লায় 9, চাঁদপুরে 7, ফরিদপুরে 7 এবং নেত্রকোনায় 3 জন প্রাণ হারিয়েছেন। খুলনা যাবো এবার, দেখতে পাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, মৃত্যুর হারের কথাই বলছিলাম দর্শকদের, মৃত্যুর হার গেল কয়েকদিন ধরেই যেভাবে উঠানামা করছে খুলনা বিভাগে, আসলে বলা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তারপরও চিকিৎসকরা নিশ্চয়ই প্রতিদিন একটি করে ব্রিফ করে, তারা কি বলছেন সেটা একটু জানাবেন। ঠিকই বলেছেন বৃষ্টি, গতকাল যে সংখ্যাটি ছিল 19, আজ সেই সংখ্যাটি 40, অর্থাৎ ডবলেরও বেশি,
এমন সংখ্যায় কিন্তু ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিভাগে যারা রয়েছে তারা, একই সাথে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদেরকেও। এবং আপনাকে একটু বলে রাখি যে 40 জন খুলনা বিভাগে মারা গিয়েছে, তার ভিতর সর্বোচ্চ কুষ্টিয়াতে 16 জন, এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ যশোরে, খুলনা এবং ঝিনাইদহে 5 জন করে, বাগেরহাটে 3 জন এবং নড়াইল চুয়াডাঙ্গাতে আরও কিন্তু 2 জন করে মারা গিয়েছে। এবং খুলনাতে আজ যে 5 জন মারা গেল, এর ফলে খুলনা জেলাতে মৃতের সংখ্যা দাঁড়ালো 629-এ। এবং যে 40 জন বিভাগে মৃত্যু হয়েছে, এর সাথে সাথে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 2428 জন। এবং গত 24 ঘন্টায় খুলনাতে নতুন করে আরও 189 জনের করোনা শনাক্ত হয়েছে, বিভাগের সংখ্যাটি হচ্ছে 880। এমন পরিস্থিতিতে বিভাগীয় যে সমস্ত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে, জেলার কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে যে ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবটি চলছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং বর্ডার সংলগ্ন এলাকায়, এটি তারই প্রভাব। এবং দেখা যাচ্ছে গ্রামে গঞ্জের মানুষের যখন ছোটোখাটো উপসর্গ দেখা দিচ্ছে, করোনা উপসর্গ দেখা দিচ্ছে, তারা তখন চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, এমনকি তারা নমুনা দিয়ে পরীক্ষাও করাচ্ছে না। এর ফলে একজন থেকে পরিবারের অন্যজন এবং সমাজের অন্যজনের সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু রয়েই গেছে। এবং শেষ অবধি যখন ডাক্তারের কাছে যারা আসছে, তখন অক্সিজেন লেভেলটা এত পরিমাণ নেমে যাচ্ছে যে সেটিকে আসলে কোনোভাবেই রিকভার করা সম্ভব হচ্ছে না। সে কারণে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে সর্দি কাশি জ্বর হলে তা নমুনা পরীক্ষা করাতে হবে, এবং অতিরিক্ত সর্দি কাশি জ্বর হলে, করোনা হলে তাকে হাসপাতালে আনতে হবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেটা তো মানতে হবে। সংক্রমণের ঝুঁকি এড়ানোর আর কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ প্রবীর। ময়মনসিংহে যাব এবার। হোসেন শাহিদ অপেক্ষা করছেন। শাহিদ, মৃত্যুর সংখ্যা খুলনার পরেই যদি বলতে হয় সেটি সব থেকে বেশি ময়মনসিংহ মেডিকেলে, এবং আজকের সবশেষ খবর পাওয়া পর্যন্ত সংখ্যাটি ছিল 21। অর্থাৎ প্রতিদিনই এই সংখ্যা বাড়ছেই বলা যায়। এবং করোনা যারা আক্রান্ত আছেন, আপনি এর আগে বলেছিলেন যে ময়মনসিংহ মেডিকেলেই বেশি ছুটছেন, উপজেলা কেন্দ্রিক যে হাসপাতালগুলো আছে তাতে তাদের আগ্রহ কিছুটা হলেও কম। এটি কি চিকিৎসা সেবার মান কমে গেছে, বা অক্সিজেন সংকট থেকে শুরু করে এই সংকটগুলোর জন্য, নাকি অন্য কোনো সংকটও রয়েছে এক্ষেত্রে? আসলে এইখানে যে কথাটি হচ্ছে যে প্রথমত রোগী যারা থাকেন বা রোগীর স্বজনরা যারা থাকেন, তারা একটু বেশি ভালোর আশায় বা তারা একটু বেশি এই চিন্তা করেন যে উপজেলা পর্যায়ে না গিয়ে আমি সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালের দিকে চলে যাই। অথচ আমি আজকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি এবং ঘুরে দেখেছি এখানে, যেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের জন্য হাহাকার হয়, একটি শয্যার জন্য হাহাকার হয়, একটি বিরাট মানে যেহেতু 230 জনের বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 400-র উপরে, দ্বিগুণ রোগী, তো সেখানে এই সমস্যাগুলো হয়। কিন্তু চিকিৎসকরা যেটি বলছেন যে মৃদু এবং মাঝারি যারা রয়েছেন রোগী, তারা যদি উপজেলা লেভেলে এবং তাদের জেলা লেভেলে যদি হাসপাতালগুলোতে যেতেন, তারা কিন্তু গুরুতর অসুস্থ হতেন না, সেখানে কিন্তু তারা চিকিৎসা পেতেন। যেমনটি ত্রিশাল উপজেলায় আমি দেখেছি যে 20টি বেড এখানে রয়েছে, খালি পড়ে আছে। এখানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে 20টি, এগুলোও কিন্তু খালি পড়ে আছে। এখানে ব্যবহারের লোক নেই, অথচ জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আছে সেখানে এই সিলিন্ডারের জন্য, বেডের জন্য চিৎকার চেঁচামেচি হাহাকার শুরু হয়ে যায়, চেষ্টা তদবির শুরু হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে যাদের করোনা হয়েছে, মৃদু এবং মাঝারি মানের অসুস্থতা রয়েছে, তাদেরকে কিন্তু উপজেলা লেভেলে বা জেলা লেভেলের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া সম্ভব। রোগীরা সেখানে না গিয়ে সরাসরি হাসপাতালে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন, এবং সংশ্লিষ্টরা বলছেন যে আসলে রেফার্ড সিস্টেমটি চালু করা, যেখান থেকে রোগী আসবে সেই হাসপাতাল থেকে তাকে রেফার্ডের কাগজ নিয়ে যদি মেডিকেল কলেজ হাসপাতালে আসে, তাহলে হয়তোবা এখানে পরিস্থিতির উন্নয়নের একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঠাসাঠাসি করে যে ময়মনসিংহ মেডিকেলে গিয়ে সবাই ভিড় জমাচ্ছে, সেই যে সংকটটা একটু কমানো যাবে। শাহিদ, অনেক ধন্যবাদ, বিস্তারিত জানিয়েছেন আপনি। এবারে যাচ্ছি রাজশাহীতে। অনেকক্ষণ যাবৎ সহকর্মী মওদুদ রানা অপেক্ষা করছেন। রানা, রাজশাহী মেডিকেলের খবরই জানতে চাচ্ছি। আজও তো সেখানে 18 জনের মৃত্যু হয়েছে, এবং এছাড়া শহর ভিত্তিক যে মৃত্যুর সংখ্যা সেটি তো এখন পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি। যারা করোনা আক্রান্ত আছেন রাজশাহী মেডিকেলে, তাদের যে সুচিকিৎসা দেয়া কিংবা তাদের চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসকরা কি বলছেন সেটা একটু জানাবেন।
বৃষ্টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে 450 মতো রোগী, যেটি 24 ঘন্টা আগে ছিল 418, অর্থাৎ সকাল 8টা থেকে এখন পর্যন্ত অন্তত 30 জনের মতো রোগী ভর্তি হয়েছে। আমরা গত কয়েকদিন আগে যদি এই চিত্রটি দেখতাম, সেটি আমরা দেখতাম 70 থেকে 60 জন এক এক দিনে ভর্তি হতো। এখন সেটি ভর্তি হচ্ছে 50 জনে, অর্থাৎ 20 জন করে কম রোগী ভর্তি হচ্ছে। এখানে 513টি শয্যা রয়েছে, তার বিপরীতে রোগী রয়েছে 450, অর্থাৎ প্রায় 65টি শয্যা খালি রয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু এখানে শয্যা খালি রয়েছে, সেক্ষেত্রে তাদের সকল রোগীকে আলাদা আলাদা করে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে না, তারা সেটি দিতে পারছেন। অন্যদিকে তারা যেটি বলছেন যে এই করোনা চিকিৎসার অন্যতম অনুষঙ্গ অক্সিজেন। এখানে 513টি বেডে প্রত্যেকটিতে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সুবিধা রয়েছে। হাই ফ্লো ন্যাজল ক্যানোলা সহ অন্যান্য যেসব উপকরণ রয়েছে উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ করার, সেটির সংখ্যা রয়েছে প্রায় 500। এখানে যে সিলিন্ডারের সংখ্যা সেটি 1200। তারা বলছেন যে অক্সিজেন নিয়ে কোনো সমস্যা নাই, সেবিকা নিয়ে সমস্যা নাই, এবং তারা প্রত্যেককে আলাদা আলাদা করে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু যেটি সবচেয়ে শঙ্কার ব্যাপার, আপনি যদি জুন মাসের দিকে দেখেন, এই হাসপাতালে 30 দিনে 354 জন মৃত্যুবরণ করেছিল। জুলাই মাসে সেটি মৃত্যুবরণ করেছে 535 জন। সবচেয়ে শঙ্কার যেটি ব্যাপার, এখন যেখানে মৃত্যুর হারটি বাড়ছে সেটি নওগাঁ এবং নাটোর। রাজশাহী জেলায় এখানে মৃত্যুবরণ করেছে গত জুলাই মাসে 180 জন, কিন্তু নওগাঁয় সেই মৃত্যু অন্যান্য সময়ের তুলনায় সর্বাধিক, সেটি মৃত্যুবরণ করেছে প্রায় 68 জন। নাটোরে মৃত্যুবরণ করেছে 72 জন। এখানকার চিকিৎসকরা বলছেন অন্যান্য আশেপাশের যেহেতু চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেখানে চিকিৎসা কম, সেখানে রুগী ভর্তি হয়, এখানে রুগী কম আসছে, কিন্তু সেখানে যখন সংকটাপন্ন অবস্থা, সেই রুগীগুলো যখন এখানে আসছে তখনই আসলে মৃত্যুর সংখ্যাটি বাড়ছেন। তারা বলছেন যেহেতু গ্রামে এখন করোনা সংক্রমিত সর্বোচ্চ পর্যায়ে, সেখানে আসলে মাস্ক পরা যদি নিশ্চিত করা যায় এবং ভ্যাকসিনটি দেওয়া যায়, তাহলে এই মৃত্যু কমানো সম্ভব। বৃষ্টি, অনেক ধন্যবাদ রানা, বিস্তারিত তথ্য আপনি দিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে নয়, বঙ্গবন্ধুকে খুন করে একটি আদর্শকে মুছে ফেলার পরিকল্পনা ছিল খুনিদের, এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লোক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি জাতিকে মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠার সুযোগকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং অভিযোগ করেছেন জাতির পিতাকে হত্যার পেছনে খন্দকার মুশতাক ও জিয়াউর রহমানের ইন্ধন ছিল। হত্যাকারীরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জঘন্যতম এই খুনের পরিকল্পনা করে। আরও বলেছেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় এসে খুনিদের নানাভাবে পুরস্কৃত করে। বলেছেন 15 আগস্টে হত্যা বিচার হয়েছে, তবে এই ষড়যন্ত্রের পেছনে কারা আছে তা এখনো আবিষ্কার করা হয়নি, তবে একদিন আবিষ্কার হবে। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া, এই খুনি রশিদকে পার্লামেন্টে ভোট চুরি, 15ই ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। শুরু হলো শোকের মাস আগস্ট। 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকরা। নির্মম সেই হত্যাকাণ্ড স্বাধীন বাংলার উন্নয়ন অগ্রগতিকে স্তিমিত করে, রুদ্ধ করে বাঙালির এগিয়ে চলার পথ। ম্লান হয় স্বাধীন গৌরবোজ্জ্বল ইতিহাস। ষড়যন্ত্রের পরেও বঙ্গবন্ধুর স্বপ্নকে ভুলুণ্ঠিত করতে পারেনি পেছনের শত্রুরা। সেই কালরাতের হত্যাযজ্ঞ থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। নানা চড়াই উতরাই পেরিয়ে 50 বছরের বাংলায় রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর পরিবার। বিচার হয়েছে জাতির পিতার হত্যাকারীদের, কলঙ্কের গ্লানি মুছে উন্নত থেকে এখন সমৃদ্ধির বাংলাদেশের পথে এগিয়ে দেশ। শনিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়, পরে আলোর মিছিল করে নেতাকর্মীরা। প্রতি বছরের মতো এবারও ধানমন্ডি 32 নম্বরে 15 আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণ করে নেতাকর্মীরা, এবং এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো পুরো আগস্ট জুড়েই নানা কর্মসূচি পালন করবে। 21 আগস্টে যারা গ্রেনেড হামলা করেছে, ওই দুষ্ট চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এখনো সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। সিরিজ বোমা থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় হত্যা করেছে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা শপথ নিব আর যেন পরাজিত শক্তি মাথা উত্থান করে না দাঁড়াতে পারে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে 15 আগস্টের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করে তিনি জানিয়েছেন, 15 আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ধানমন্ডি 32 নম্বর, বনানী কবরস্থানে বিশেষ নিরাপত্তা থাকবে। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানে যোগদানকারীদের মাস্ক পরার পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। সকল অনুষ্ঠানস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হবে। অনুষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করা হবে এবং আমরা অনুরোধ রাখবো সবাইকে মাস্ক ছাড়া যেন কেউ অনুষ্ঠানে না যান। দেশ বিদেশের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে ইশরাত রফিক ইশিতা নামের এক নারীকে আটক করেছে র্যাব। সকালে রাজধানী মিরপুর 1 থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সহযোগী শহীদুল ইসলামকেও তখন আটক করা হয়। অভিযানে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সিল, সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ এবং মোবাইল জব্দ করা হয়। র্যাব জানিয়েছেন, ইশিতা তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিতেন। আর এসব ভুয়া পরিচয়ের বিশ্বাসযোগ্যতার জন্য ভুয়া নথিপত্র তৈরি করে তিনি প্রচার করতেন। ফিলিপাইন থেকে পরিচালিত একটি ওয়েবসাইট থেকে $400 বিনিময়ে ব্রিগেডিয়ার জেনারেল পদ পান তিনি। বিভিন্ন স্থানে পরিচয় প্রদানে বাধার সম্মুখীন হলে বস হিসেবে সহযোগী শহীদুল ইসলাম ভূমিকা রাখতেন। গ্রেফতারকৃতরা যোগ সাজসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভুয়া সদস্য, কর্ণধার ও দূত হিসেবে দেশে বিদেশে প্রতারণার মাধ্যমে অপরাধ কার্যক্রমে যুক্ত ছিল। তাদের আরও বেশ কয়েকজন সহযোগী আছে বলে আমরা জানতে পারি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক 2 মামলায় চিত্রনায়িকা একার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পৃথক 2 মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 6 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শনিবার সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। তার বাসা থেকে তখন 5 পিস ইয়াবা, 50 গ্রাম গাঁজা, অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। জানা গেছে, তার বাসায় 3 মাস ধরেই এক গৃহকর্মী কাজ করতেন। 1 মাসের বেতন দিলেও 2 মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে ওই গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। পুলিশ যে তাকে উদ্ধার করার পরে পুলিশ এই নায়িকার বাসায় তল্লাশি করে 5 পিস ইয়াবা এবং 50 গ্রাম গাঁজা এবং 1 বোতল বিদেশি মদ পায়। সেটাকে নিয়ে 2টো মামলা হয় এবং সেই 2টি মামলায় আজকে 6 দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড এবং জামিন বাতিলের জন্য পিটিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড এবং বাতিল জামিন উভয় আবেদন নামঞ্জুর করেন। করোনা সংক্রান্ত বিশেষ পাস প্রচলনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ আন্দোলনকারীদের। শনিবার রাজধানী প্যারিসের 3য় সপ্তাহের মতো বিশেষ পাসের বিরুদ্ধে আন্দোলনের নামে হাজারো মানুষ। আগে থেকেই মোতায়েন ছিল অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর 3000 সদস্য। বিভিন্ন স্থানে মিছিলের পরেই সংঘাতে জড়ায় তাদের সাথে বিক্ষোভকারীরা। আরেকদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির 6 দিন পার হতে চললেও উত্তেজনা কমেনি আসাম মিজোরাম সীমানা বিরোধ নিয়ে। গোলাগুলির ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে মিজোরাম পুলিশ। বিপরীতে সে সরকারের অভিযোগ, মিজোরামের আগ্রাসী আচরণের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই এলাকায় অবৈধভাবে দখলদারিত্ব চালানোর চেষ্টা অনেকদিন ধরেই করে আসছিল মিজোরাম। ঘটনার দিন সকাল থেকেই ওই এলাকা উত্তেজনা চলছিল। আসাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে যান। আলোচনার পর ফিরে আসার সাথে সাথে মিজোরাম পুলিশ গুলি শুরু করে।
within Assam state. 26 তারিখ আসাম নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য বাফার জোনের ভেতরে অবস্থান নেন। এরপর তারা মিজোরাম পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি করতে থাকেন। এ সময় মিজোরামের একটি চেকপোস্টও দখল করা হয়। Assam Armed Forces. গ্রাম ও সীমান্ত এলাকা নিয়ন্ত্রণের পরে এবার প্রধান শহরগুলো দখলের মিশনে নেমেছে তালেবান। 3টি গুরুত্বপূর্ণ শহর দখল নিতে চায় এই গোষ্ঠীটি। তীব্র লড়াইয়ের পরেই হেরাত, লস্করগাহ এবং কান্দাহারের একাংশেই যোদ্ধারা ঢুকে পড়ে। প্রতিরোধে মরিয়া সরকারি বাহিনী তুমুল লড়াই চলছে সেখানে। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দ্বিতীয়বারের মতো বড় ধরনের এমন তৎপরতা দেখালো গোষ্ঠীটি। বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচে টি20 সিরিজের জন্য আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। 2বার কোভিড পরীক্ষা শেষে মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। সকাল 10টায় মিরপুরে হোম ক্রিকেটে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল, যেখানে 17 সদস্যের দলে অনুশীলনে দেখা যায়নি মোসাদ্দেক হোসেনকে। অনুশীলনের প্রথম 15 মিনিট সাকিবের নেতৃত্বে রানিং করেন ক্রিকেটাররা, পরে 15 মিনিট ফুটবল অনুশীলন চলে। এদিকে বিকেল 4টায় অনুশীলন করেছে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশ স্পিন অ্যাটাক অস্ট্রেলিয়া দলের জন্য কঠিন বলেই মন্তব্য করেছেন অজি অলরাউন্ডার অ্যাস্টন টার্নার। 3, 4, 6, 7 এবং 9 আগস্ট মিরপুরে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। Look, I'm really excited. It's the first time I've been to Bangladesh. উইন্ডিজে টি20 সিরিজ ভালো যায়নি আমাদের, তবে যতটুকু জেনেছি এখানকার উইকেটও প্রায় একই হবে। জানি স্পিনে তারা আমাদের কাবু করতে চাইবে, এই নিয়ে বিশেষ পরিকল্পনাও আছে আমাদের। এমন উইকেট নিয়ে আমি রোমাঞ্চিত। Not too dissimilar from what we expect. করোনার সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের সাথে পরিকল্পিতভাবে প্রতারণা করছে। 3টি জেলার দায়িত্বশীল নেতাদের কাছে করোনা সামগ্রী তুলে দেন বিএনপির মহাসচিব। এ সময় দলটির করোনা পর্যবেক্ষণ কমিটির প্রধান অভিযোগ করেন, মানুষকে সহায়তা দিতে গিয়েও গ্রেফতার হচ্ছে নেতাকর্মীরা। উন্নত করবার কোনো প্রচেষ্টা সরকারের নেই। অন্যদিকে ঢাকায় কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে জনগণকে প্রতারণা করবার জন্য অসত্য তথ্য দিচ্ছে। তারা যেভাবে এরকম একটা মহামারীকে, অতি মহামারীকে হ্যান্ডেল করছে, তাতে তাদেরকে 1 মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নাই। যারা মানুষের জানমালের রক্ষা করতে পারে না, তারা সরকার চালাতে পারে না। সরকারের ভুল নীতির কারণে দেশে করোনায় মৃত্যুর হার বেড়েছে বলে মন্তব্য গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর। দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা মোকাবিলা, শ্রমিক হয়রানি ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে তিনি বলেছেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে। পরিকল্পনাহীনতা সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে এবং লকডাউন নিয়ে যা হচ্ছে তা তুঘলকি কাণ্ড। সরকারের ভুল নীতির কারণে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে পর্যদুস্ত হয়ে গেছে। সরকার ভুল পথে হাঁটছেন। ভুল পথে হাঁটলেও সংশোধন করে, কিন্তু সেটা করার কোনো ইচ্ছা সরকারের নাই। সরকার জনসাধারণকে তার প্রজা মনে করেন, প্রজাদের কাছে কোনো জবাবদিহিতা দিতে হয় না। সাফার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন গত 13 জুলাই থেকে নিখোঁজ। সকালে ক্র্যাবে মিন্টু চন্দ্রের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। অধ্যক্ষের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানিয়েছেন, গত 18 দিন যাবতই তার ভাই নিখোঁজ। 22 জুলাই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং মিন্টুর সহকর্মীদের কাছে সহযোগিতামূলক আচরণ পায়নি বলে অভিযোগ পরিবারের। নিখোঁজের পেছনে কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম এবং পরিচালক মোতালেব জড়িত থাকতে পারে বলে মিন্টুর পরিবার ধারণা করছে। বিগত 13 জুলাই 2021 তারিখ থেকে মিন্টু চন্দ্র বর্মনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে উদ্ধারে সাংবাদিক ভাই বোন, দেশবাসী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবং প্রশাসনের কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করছি। ঝিনাইদহের শৈলকুপায় সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে এসে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে হাফিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবাদে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। তারা এসে করছে যে আমরা পুলিশের লোক, তাই চাকু 7 গিয়ার নেশে কুপাকুপি শুরু করে দিয়েছে। স্থানীয় জনগণ মিলে সবাই মিলে আটকে রাখা হয় ওই 2জন পুলিশ এবং বাদীকে। এসআই সাজ্জাদ সাহেব বিনা পোশাকে কিভাবে
ওনাদের সাথে আসলেন, এটা কি অর্থের বিনিময়ে না আইনগতভাবে? এটা আমার বোধগম্যে আসে না। পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়েছে বাংলাদেশ, এগিয়ে গেছে প্রতিযোগী ভিয়েতনাম। বরাবরের মতোই শীর্ষে আছে চীন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ প্রতিবেদনে এমন তথ্য এসেছে। এতে দেখা গেছে 2020 সালে ভিয়েতনাম $2,900 কোটি পোশাক রপ্তানি করে, আর বাংলাদেশ পাঠিয়েছে $2,800 কোটি পণ্য, অথচ তার আগের বছরে এর পরিমাণ ছিল $3,400 কোটি। মিয়ানমারে গত 6 মাসের সেনা শাসনে 75 শিশুসহ অন্তত 900 মানুষকে হত্যা করা হয়েছে, শতাধিক গুম হয়েছে। দেশটিতে সেনা অভ্যুত্থানের 6 মাস পূর্ণ হওয়ায় শনিবার এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। জান্তা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে এই সংস্থাটি। HRW বলছে, গণতন্ত্রে ফেরার দাবিতে বিক্ষোভের কারণে বিনা বিচারেই আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে। বিশ্বজুড়ে আরও 8,500-এর বেশি প্রাণ গেল কোভিডে। মহামারীতে মোট মৃত্যু 42,32,000 ছাড়িয়ে গেছে। মৃত্যুর শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। 24 ঘন্টায় 1,008 শতাধিক প্রাণ গেছে দেশটিতে। 37,000 উপরে সংক্রমিত হয়েছে। ব্রাজিলে কিছুটা কম ছিল প্রাণহানি, যা 925 জন। রাশিয়ায় 792 জন প্রাণ হারিয়েছেন। 550-এর মতো প্রাণহানি দেখল ভারত। 41,800-র কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছে এই দেশটিতে এবং 450-এর উপর মৃত্যু হয়েছে মেক্সিকোতে। আর কোভিডের সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। 50,000-এর বেশি মানুষের শরীরেই কোভিডের উপস্থিতি মিলেছে। তুরস্কে ভয়াবহ দাবানলের পেছনে কোনো চক্র জড়িত প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার মানগাতাও শহরে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তুরস্কে আরও ভয়াবহ রূপ নিয়েছে এই দাবানল। দক্ষিণাঞ্চলীয় এলাকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। ülke ve millet olarak কোনো নাশকতা চালানো হলে কঠোর পরিণাম ভোগ করতে হবে, এ ধরনের কিছু ইঙ্গিত আমরা পেয়েছি। দাবানলের পেছনে কারো সম্পৃক্ততার প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। hamdolsun টোকিও অলিম্পিক আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টের লড়াই আজ। উসাইন বোল্টের উত্তরসূরি নির্বাচিত হবেন সন্ধ্যা 6:50 টানা 3 অলিম্পিকে স্বর্ণ জয়ের পর অবসর নিয়েছেন বোল্ট। তার উত্তরসূরি হিসেবে 100 মিটার স্প্রিন্টে নজর কাটতে যাচ্ছেন বেশ কয়েকজন অ্যাথলেট। হিটে 9.91 সেকেন্ড সময় নেয়া কানাডার আন্দ্রে ক্রাসে আছেন সেই তালিকার শীর্ষে। সবশেষ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই অ্যাথলেট বোল্ট পরবর্তী যুগে বিশ্ব রেকর্ড গড়ার প্রধান দাবিদার। এছাড়া মার্সেল জ্যাকবলস, উনোক আদেগোকে, ইয়োহান ব্লেক, রনি বেকারের মধ্যে জমজমাট লড়াই হবে। এদিকে টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ অ্যাথলেট হিসেবে বিদায় নিলেন স্প্রিন্টার জহির রেহান। আজ 400 মিটার স্প্রিন্টার হিট থেকে তিনি বিদায় নিশ্চিত করেছে এবং 3 নম্বর লেনেই দৌড়ান জহির রেহান। 48.29 সেকেন্ড সময় নিয়ে 8 জনের মধ্যে সবশেষ দৌড় শেষ করেন তিনি। সব মিলিয়ে 48 জনের মধ্যে 44তম হয়েছেন তিনি। অথচ ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা থাকলেও ব্যর্থ হয়েছেন জহির। এই ইভেন্টে তার সেরা টাইমিং 47.34 সেকেন্ড। 29 বছর পরে অলিম্পিকের 400 মিটার স্প্রিন্টে অংশ নিয়ে হতাশ করলেন জহির। দেশে করোনায় গত 24 ঘন্টার হিসেবে 231 জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু এ নিয়ে 20,916। আর 24 ঘন্টায় 14,844 জন শনাক্ত হয়েছেন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 29.97%। নমুনা পরীক্ষা হয়েছে 49,529টি। এ পর্যন্ত মোট 12,64,328 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় 15,054 জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ 10,93,266 জন। মৃত 231 জনের মধ্যে পুরুষ 139 জন, নারী 92 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 77 জন প্রাণ হারিয়েছেন, চট্টগ্রামে 53, খুলনায় 44, রংপুরে 18, রাজশাহীতে 13, ময়মনসিংহে 11, সিলেটে 9 এবং বরিশালে 6 জন প্রাণ হারিয়েছেন। মাদারীপুরের শিবচরে টোল প্লাজায় ট্রাক দুর্ঘটনায় আহত আরও 2 জন মারা গেছেন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। পুলিশ জানিয়েছে বরগুনা থেকে মালামাল এবং কয়েকজন শ্রমিককে নিয়ে একটি ট্রাক ঢাকায় আসছিল। পথে কয়েকজন যাত্রীকে উঠানো হয় ট্রাকটিতে। এই ট্রাকটি শিবচরের হাজী শরীয়তুল্লাহ সেতু টোল প্লাজায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক। চাপা দেয় টোল প্লাজার 3 কর্মচারীকে। সড়কের পাশে খাদে পড়ে যায় ট্রাকটি। বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিন নিহত হয়েছেন। রোববার সকালে
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়িটি জব্দ করলেও গাড়ির চালক পলাতক রয়েছে, তবে গাড়ির মালিককে আটক করা হয়েছে। স্ত্রীর পরকীয়ার জের ধরে ব্যবসায়ী জলিলকে হত্যা মামলায় লালমনিরহাটের কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশের এই 11 দিন পর দুপুরে পৌরসভার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। ময়নাতদন্তের জন্য পরে সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে 22 জুলাই জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী মমিনা বেগম এবং তার প্রেমিক গোলাম রব্বানী শ্বাসরোধ করে হত্যা করে তাড়াহুড়ো করে জলিলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করে তারা। এই ঘটনার সন্দেহ হলেই নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বনভূমি দখল করে ঘরবাড়ি ও দালান নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও বন কর্মকর্তাদের যোগসাজশে এই কর্মকাণ্ড হয়েছে এবং কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। দীর্ঘ ৬৫ বছর পরে আবারও চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল। এ পথে পণ্য পরিবহনে 150 কিলোমিটার পথ সাশ্রয় হবে। আজ থেকে এই পথে 2টি পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে। শুরুতে পণ্যবাহী ট্রেনে ভারত থেকে পাথর এবং গম আসবে, এমনকি এই পথে অক্সিজেনবাহী ট্রেনও চলাচল করতে পারবে। 2020 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের 6 বছর পূর্তি হলো আজ। লকডাউনের কারণে এবার কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সরকারি কোনো কর্মসূচি নেই, তবে দিনটি উদযাপনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। গত রাত 12টায় মোমবাতি ও মশাল প্রজ্বলন করা হয়। এছাড়াও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। দক্ষ তরুণ সমাজ তৈরিতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ চালু করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার সন্ধ্যায় জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট আয়োজিত উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তরুণ সমাজে দক্ষতা বৃদ্ধির শীর্ষক ভার্চুয়াল নীতি সংলাপ অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেছেন, তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা হবে, যাতে পরবর্তীতে এই প্রবীণ গোষ্ঠীকে যথাযথ সুযোগ সুবিধা দেওয়া যায়। আর অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে ছিলেন রেডব্রিজ লন্ডনে অবস্থিত ইলফোর্ড টাউনের কাউন্সিলর সৈয়দা সালমা আহমেদ, ব্র্যাকের স্ট্র্যাটেজি ও বিজনেস ডেভেলপমেন্টের প্রধান তাসমিয়া রহমান। সংলাপের সভাপতির দায়িত্বে ছিলেন জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের প্রেসিডেন্ট তাসনুভা আহমেদ। মডারেটর ছিলেন জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের PR ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহফুজ মিশু। Still, I find very few places who are kind of welcoming interns, which is not right. আমার মনে হয় এখানে আমাদের সরকারের উদ্যোগ গ্রহণ করার বিষয় আছে এবং প্রাইভেট সেক্টর জেসিআই দের যারা সিনিয়র আছেন এফবিসিসিআই এখানে উদ্যোগ নিতে পারেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় বিজেপির এক বিধায়ককে নোংরা পানিতে হাঁটতে বাধ্য করল গ্রামবাসী। এই ঘটনাটি ভারতের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে। এ দৃশ্যে রীতিমতো ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় গণমাধ্যম বলছে, হাপুর জেলার গড়মুক্তেশ্বর আসনের বিধায়ক কমল সিং মানিক সামনে নির্বাচন, তাই প্রচারণার জন্য ঢোলপুর গ্রামে যান। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন, তখন হাত ধরে টেনে নোংরা পানিতে নামানো হয় তাকে। কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিলে ঢুকতে দেওয়া হবে না ভারতে। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হের্শেল গিবসকে এমন হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের সব কার্যক্রম থেকেও নিষিদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি BCCI এর। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হের্শেল গিবস। আগামী বৃহস্পতিবার থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত মুজাফফরবাদে শুরু হবে কাশ্মীর লিগ। অংশ নেবে 6টি ফ্র্যাঞ্চাইজি, যেখানে ইমাদ ওয়াসিমের নেতৃত্বাধীন ওভারসিজ ওয়ারিয়ার্সের হয়ে গিবস খেলবেন। আর লিগে অংশ নেবেন দিলশান ম্যাটমেয়ার, মন্টি প্যানেসার, ওয়াইস শাহের মতো তারকারা। এদিকে BCCI এর এমন আচরণের নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
রেজিস্ট্রেশন ছাড়াই কয়েকশো মানুষকে টিকা প্রদানের অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিও গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এই কমিটিকে আগামী 2 কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ আছে জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায় থেকে কারো কোনো অনুমতি না নিয়েই মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেন গত 30 এবং 31 জুলাই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিনোফার্মের কয়েকশো টিকা বাইরে নিয়ে গিয়ে ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশনবিহীন লোকদের প্রদান করেন। এই তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়ার পরে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারবো। তবে এইটুকুই বলা হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে কোনো বাধা নাই, টিকা দেওয়া যাবে, কিন্তু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে, তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দিতে হবে। কিশোরগঞ্জের বাজিতপুরে করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি হাইফ্লো নেজাল ক্যানুলা ও N95 মাস্ক দিয়েছেন স্বপ্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হাসান লিটন। দুপুরে কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আফজাল হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হাইফ্লো নেজাল ক্যানুলা পাওয়ায় রোগীদের চাহিদা মতো উচ্চমাত্রার অক্সিজেন দেওয়া যাবে। স্বপ্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হাসান লিটনের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা। করোনার এই দুঃসময়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য চট্টগ্রামে চালু হয়েছে ফ্রি সবজি বাজার, যার নাম দেওয়া হয়েছে আপনজন সুপার স্টোর। এখান থেকে সুবিধাবঞ্চিত মানুষ 1 টাকায় মাস্ক কিনলেই বিনামূল্যে 5 কেজি মুদিপণ্য, 5 কেজি সবজি পাচ্ছেন। আয় উপার্জনহীন এবং কর্মহীন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় তাদের সুবিধার্থে এরকম ব্যতিক্রমী এই বাজার চালু করেন সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু। সুবিধাবঞ্চিতদের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে বলেও তিনি জানান। করোনা মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বলেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সকালে ভোলার তজুমুদ্দিনে আলোচনা সভায় এমপি শাওন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের করণীয় শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আয়াক্স আমস্টারডামের তরুণ ফুটবলার নোয়া গেজার। আনুষ্ঠানিক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এবং 2018 সালেই আয়াক্সে যোগ দিয়েছিলেন নোয়া গেজার। আলফিস বয়েস থেকে তাকে দলে ভিড়িয়েছিলেন ডাচ জায়ান্টরা। এই মৌসুমেই ক্লাবটির অনূর্ধ্ব 17 দলে খেলার কথা ছিল 16 বছর বয়সী স্ট্রাইকারের। সম্ভাবনাময় এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে আয়াক্স। তার স্মরণে ক্লাব কমপ্লেক্সের পতাকা অর্থনমিত রাখা হবে। সেই সাথে 1 মিনিট নীরবতাও পালন করা হবে আয়াক্স 1 ও আয়াক্স জনের মধ্যকার ম্যাচে। এর সাথে আমার কাছে আজকে সব খবরের যত আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।